ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। সরকারের বাজেটের একটি বড় অংশ এখন সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে। এই ঋণের সুদের বোঝা উন্নয়ন প্রকল্প এবং সামাজিক খাতের জন্য বরাদ্দকৃত তহবিলকে সংকুচিত করছে। প্রশ্ন হলো, এই উচ্চ সুদের বোঝা থেকে মুক্তির উপায় কি? রাজস্ব আয় বাড়ানো ও ঋণ ব্যবস্থাপনার দক্ষতা, নাকি কাঠামোগত সংস্কার? কোন পথে সমাধান? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। সুদের বোঝা থেকে সরকারের মুক্তির উপায় কি? আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং আছেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাসুর রিয়াজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের তালিকাতার আয়োজনে। ধন্যবাদ। জি, আমরা দেখতে পাচ্ছি গোলাম মোয়াজ্জেম আপনি এর মধ্যে আমাদের সাথে জয়েন করেছেন। আপনার কাছে একটু আসবো, কিন্তু মাসুর রিয়াজ, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। আপনি আপনার ভিডিওটা একটু অন করবেন, তাহলে আমরা এবং দর্শকরা আপনাকে দেখতে পারবো। আমি একটু গোলাম মোয়াজ্জেম আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। রাজস্ব আয় বাড়ানো ছাড়া সুদের হার কমানোর উপায় কি? রাজস্ব আদায় বাড়ানো ছাড়া কেন আমরা বলছি? রাজস্ব আদায় তো অবশ্যই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উৎস, এবং সরকারকে রাজস্ব অবশ্যই বাড়াতে হবে। কেননা বাংলাদেশ এতদিন পর্যন্ত যে ধরনের ফাইন্যান্সিং দিয়ে তার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো চালিয়েছিল, সেটা সবটাই প্রায় কনসেশনারি ছিল, অর্থাৎ স্বল্প সুদের ছিল এবং কম শর্তযুক্ত ছিল। কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশের কাতারে ঢুকেছে এবং সেই সঙ্গে আস্তে আস্তে বাংলাদেশের জন্য কনসেশনাল লোনগুলোর সাথে সাথে ব্লেন্ডেড ফাইন্যান্স যুক্ত হয়েছে এবং এখন আস্তে আস্তে কমার্শিয়াল লোনগুলো যুক্ত হচ্ছে। সুতরাং আমাদের জন্য এই ঋণগুলো নেওয়াটা তুলনামূলকভাবে আমাদের কষ্টকর হচ্ছে। তারপরেও যে নিতে হবে না তা না, লাগবে আমাদের, কারণ উন্নয়নশীল দেশে যতটুকু রাজস্ব আসে তার থেকে অনেক বেশি তার এক্সপেন্ডিচার হয়। কিন্তু এটার মানে এই না যে আমার রাজস্ব আদায় কমিয়ে আমাকে অবশ্যই রাজস্ব আদায় বাড়াতে হবে, সেটা ঠিক আছে। তবে সরকার যে ধরনের উপায়গুলোতে রাজস্ব আদায় করে থাকেন সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিছু অবজারভেশন রয়েছে। অনেক ক্ষেত্রে সরকার সহজ পন্থায় রাজস্ব আদায়ের চেষ্টা করে, ইনডাইরেক্ট ট্যাক্স এর মতো এলিমেন্টস গুলো হাতে দিচ্ছেন। ডাইরেক্ট ট্যাক্সের মতো জায়গাগুলোতে সরকার হয়তো কম হাত দিচ্ছেন, যেগুলোতে অনেক বেশি কর আদায় বা রাজস্ব আদায়ের সুযোগ রয়েছে, সেই দিকে নজর কিন্তু সরকারের কম পড়ছে। সুতরাং আমরা মনে করি যে সরকারের জন্য অবশ্যই অভ্যন্তরীণ রাজস্ব আদায় গুরুত্বপূর্ণ, এবং উন্নয়নশীল দেশ হিসেবে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপট হিসেবে আগামী দিনে বৈদেশিক উৎস থেকে ঋণ পাওয়া বা লোন পাওয়া এগুলো কস্টলি হয়ে যাওয়ার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রাজস্বের বিকল্প নেই এবং এটা বাড়াতেই হবে। তবে সেটার জন্য সরকারের যে সমস্ত কার্যক্রমগুলো সেই জায়গাগুলোর ভিতরে আরো স্ট্রিমলাইন করা, ফোকাস করা এবং সেটাকে অনেক বেশি জনস্বার্থ বিবেচনায় রেখে কিভাবে রাজস্ব আদায় আরো বাড়ানো যায় সেই চেষ্টাটি করা। জি, একই বিষয়ে আমি একটু মাসুর রিয়াজ আপনার কাছেও জানতে চাবো, আপনি কি একমত গোলাম মোয়াজ্জেমের সাথে? জি, আমি মোয়াজ্জেম ভাইয়ের সাথে অ্যাবসলিউটলি একমত। আমরা ডেভেলপিং কান্ট্রিতে পা দিচ্ছি, আমরা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়ে গেছি। 2015-তে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে ক্লাসিফাই করেছে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে। সুতরাং এখন আমাদের যে ওভারঅল যে ফাইন্যান্সিং, আমাদের মানে ফিসকাল যে অবস্থা, যে ফিসকাল রেজিম, সেখানে কিন্তু আমার ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং এবং তার সাথে সাথে সরকারের যে পরিচালনা, সেটা দুটোই বড় হবে, সেটাই স্বাভাবিক। এবং সেই জায়গার তুলনায় রেভিনিউ, যেটা মোয়াজ্জেম ভাই বলল, আমাদের দেশের ক্ষেত্রে একটা স্পেসিফিক প্রবলেম হলো যে সেই রেভিনিউটার পরিমাণ অত্যন্ত কম। মানে আপনারা জানেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এই সাউথ এশিয়ার মধ্যে লোয়েস্ট। আমাদের যে পিয়ার কান্ট্রি গুলো তাদের যে কারো তুলনাতেই আমরা কম। তো সেই জন্য মানে আমার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আমার সরকারের দিনে দিনে বাড়বে। আমি 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 যতই আমার স্টেটকে শক্তিশালী করব, আমার গ্রোথ ফাইন্যান্সিং করব, ইনফ্রাস্ট্রাকচার, আমার হেলথ, এডুকেশন, সেই জায়গায় কিন্তু তার সাথে সাথে আমার রেভিনিউ যেভাবে বাড়া দরকার আমাদের দেশে সেই ট্যান্ডেমে বাড়ছে না। এটা হলো 1 নাম্বার ইস্যু। সেকেন্ড ইস্যু হলো আমাদের এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারের কোয়ালিটিটা ভালো না, মানে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, যার ফলে
আমাদের যদিও আমাদের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এক্সপেন্ডিচার আরো বাড়াতে হবে, যেমন হেলথে আমাদের বাজেট বাড়াতে হবে, আমাদের এডুকেশনে বাড়াতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ফাইন্যান্সিং বাড়াতে হবে, আমাদের সরকারের সক্ষমতা যে ক্যাপাসিটি যেটাকে আমরা বলি সেটার জন্য আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের সেই সব জায়গায় বাড়ানো তো দূরের কথা, যেসব মানে আমাদের যে জেনারেল এক্সপেন্ডিচার বা ট্রেডিশনাল এরিয়াতে যে এক্সপেন্ডিচার গুলো চলছে সেখানে খুব ভালোভাবে সেটা ব্যবস্থাপনা হচ্ছে না। সেই জন্য এখানে প্রচুর দুর্নীতি হচ্ছে, প্রচুর লিকেজ হচ্ছে, অল্প খরচের প্রজেক্ট। জি জনাব মাসুদ রিয়াজ, আপনি কি মনে করছেন জনাব মাসুদ রিয়াজ, আপনি কি মনে করছেন যে সরকার রাজস্ব আয় বাড়ানোর জন্য যে পন্থা অবলম্বন করছে সেটি এখন যুক্তিযুক্ত বা ঠিক আছে, সঠিক পথে এগোচ্ছে? না, আমাদের রাজস্ব ব্যবস্থাপনা বহু বছর ধরেই সমস্যার মধ্যে আছে। এটা এই আজকে যে আমার রাজস্ব সংগ্রহ কম, এটার কারণ হলো আমার রাজস্ব যে কৌশল, আমার রাজস্ব নীতি এবং রাজস্ব যে মানে প্রশাসনিক দিকটা, আমরা যেটাকে বলি ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্যাক্সের কৌশল, এই তিনটা জায়গাতেই ঘাটতি আছে। কৌশলের ক্ষেত্রে খুব যেটা মজেম ভাই বললো, খুব সহজে মানে আমরা লং টার্ম সাস্টেইনেবল যে পন্থা সেগুলোর মধ্যে না গিয়ে আমরা খুব শর্ট টার্মিজম এবং খুব কনভিনিয়েন্ট ওয়েতে যেভাবে ট্যাক্স বাড়ানো যায় সেই দিকে নজর দিয়েছে বছরের পর বছর। ভিএটি যাতে বিক্রির সময় একবারে টাকা উঠিয়ে নিতে পারে, বা আপনার এআইটি যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা রেভিনিউর উপর নিচ্ছে বিশেষ করে কোম্পানিগুলোর ক্ষেত্রে, যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের বেস্ট প্র্যাকটিস ট্যাক্স পলিসি বা ওইসিডি ট্যাক্স প্রিন্সিপাল যেটাকে পৃথিবীতে মানা হয়, সেই অনুযায়ী এটা কিন্তু অলমোস্ট মানে আনএথিক্যাল এবং ইললিগাল। কারণ আপনার ট্যাক্স হতে হবে ইনকামের উপর, রেভিনিউর উপর না। কিন্তু আমাদের এখানে যে 10% এআইটি নিয়ে নেওয়া হয় রেভিনিউর উপর, এগুলো এই সহজ পন্থায় খুব দ্রুত টাকা উঠানোর দিকে যে কৌশলটা, সেটা কিন্তু এই কৌশলটা আসলে ভুল। এটা দিয়ে বেশি দূর আগানো যাবে না এবং একটা পর্যায়ে গিয়ে আপনার যে ট্যাক্স রেভিনিউ মানে যেটা জেনারেট করে সেটাও পড়ে যেতে বাধ্য। আমাদের দরকার ছিল একদিকে ট্যাক্স নেট বাড়ানো, সেকেন্ড ট্যাক্স কমপ্লায়েন্স বাড়ানো, তৃতীয়ত নতুন নতুন ট্যাক্স এনেবলার। জনাব মাসুদ রিয়াজ, এখানে তো আমরা একটি পয়েন্ট ধরতে পারলাম রাজস্ব, কিন্তু আমরা যদি এখানে আমি একটু গোলাম মজ্জেম আপনার কাছে একটু আবার যেতে চাই, ডলারের একদিকে মূল্য বৃদ্ধি এবং অন্যদিকে আমরা দেখেছি রিজার্ভে ডিক্রির সংকট রয়েছে, এরকম একটি পরিস্থিতিতে বৈদেশিক ঋণ পরিশোধের যে চাপটি রয়েছে এখন বাংলাদেশের ওপর বা অর্থনীতির ওপর, এই চাপ সামাল দেওয়ার জন্য তাহলে কি ধরনের কৌশল অবলম্বন করা উচিত? না, আসলে এটা দুর্ভাগ্যজনক যে ঋণগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং সেই সমস্ত ঋণগুলোর অনেক ধরনের ঋণই পরিশোধ করাটা মানে অনেক ক্ষেত্রে এই সমস্ত ঋণগুলো যৌক্তিক কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। যে সমস্ত ঋণ করা হয়েছে এর ভিতরে সরকারের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলের যে সমস্ত মাল্টিল্যাটারাল লোন রয়েছে সেগুলো একটা প্রেক্ষাপট, আবার প্রাইভেট কমার্শিয়াল লেভেলে লোন রয়েছে সেগুলোর লোন রিপেমেন্ট একটা বিষয় রয়েছে। তো সুতরাং এই জায়গাগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে ইসের ক্ষেত্রে ডেট রিপেমেন্টের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ এই সরকারের উপরে পড়েছে। অন্তত যেটা এখন করণীয় সেটা হচ্ছে যে মানে এটা ন্যূনতম যেটা করতে পারে সেটা হচ্ছে আগামী দিনের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে যাতে পূর্বতন সরকারের সময় যে সমস্ত ত্রুটিগুলো হয়েছে সেই সমস্ত ত্রুটিগুলো যেন না হয়, এটুকু অন্তত দিয়ে শুরু করতে পারে, যাতে করে অ্যাটলিস্ট ভবিষ্যতের জন্য এই ঋণ ব্যবস্থাপনা বা ডেট রিপেমেন্টের পরিস্থিতিটি কিছুটা হলেও যাতে ইমপ্রুভ করার সুযোগ থাকে। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় দিক যেটা হচ্ছে যে সমস্ত ঋণগুলো ইতিমধ্যে হয়েছে সেই সমস্ত ঋণগুলোর ক্ষেত্রে সরকারের এখন বোঝার বিষয় রয়েছে যে কোনগুলো আসলে সরকার কিভাবে পে করতে পারবে এবং আগামী বছর ওয়াইজই তার যে ঋণ পেমেন্টের যে রয়েছে, কমিটমেন্ট রয়েছে, সেই কমিটমেন্ট পূরণ করবার ক্ষেত্রে তার এখন যে রিজার্ভ পজিশন বা আগামী দিনে যে ফ্লো অফ ক্রেডিট আসবে সেটা কতটা
তার জন্য সহায়ক হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো সরকারকে যেন নতুন করে ঋণ করে যাতে ঋণ পরিশোধ না করতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং অনেক সময় যেটা দেখা যাচ্ছে সরকার ব্যয়বহুল ঋণ করছেন, কমার্শিয়াল রেটে ঋণ করছেন আগের ঋণগুলোর পরিশোধের জন্য। যেমন পাওয়ার সেক্টরে এমন কিছু ঋণ রয়েছে যেগুলো কমার্শিয়ালি ঋণগুলো নেওয়া হচ্ছে কমার্শিয়াল রেটে, যে ঋণগুলো এই এই সময়ের ভিতরে আবার পরিশোধ করা শুরু করতে হবে। সুতরাং সেই ধরনের ঋণ যাতে না নেওয়া হয়, যেটা আসলে পরিশোধ করাটা সরকারের জন্য আরো বেশি ব্যয়বহুল হবে ভবিষ্যতের জন্য, জি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ঋণ করে ঋণ পরিশোধের বিষয়টি যেন সামনের দিনে আর না হয়, এই বিষয়টি নিয়ে সরকারকে একটু সচেতন হতে হবে। খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং মাসুর রিয়াজ, আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজকের আলোচনার বিষয় সুদের বোঝা থেকে সরকারের মুক্তির উপায় কি। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি অনলাইনে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং যুক্ত আছেন মাসুর রিয়াজ। এ পর্যায়ে আমি একটু গোলাম মোয়াজ্জেম আপনার কাছে একটু চলে যেতে চাচ্ছি। ঋণ দিয়ে ঋণ যেন পরিশোধ না করতে হয়, এরকম একটি কথা আপনি বিরতির আগে বলেছিলেন। আপনার কাছে একটু জানতে চাবো, সরকারি ঋণের সুদের হার তাহলে কমানোর উপায় কি? সরকারি ঋণের সুদের হার কমানোর উপায় বলতে কি বোঝাচ্ছেন? মানে সরকারি ঋণের জন্য সরকার যে সুদটা দিয়ে থাকে ঋণের বিপরীতে, সেটা আমরা কিভাবে কমাতে পারি? প্রথমত হলো যে এই জায়গাটির ক্ষেত্রে আমরা যে সমস্ত ব্লেন্ডেড মানে ঋণের ক্ষেত্রে বৈদেশিক ঋণ রয়েছে এবং অভ্যন্তরীণ ঋণ রয়েছে। তো আপনি যখন সরকারি ঋণ বলছেন, সেটা যদি অভ্যন্তরীণ যে সমস্ত ঋণ আমরা গ্রহণ করছি, সেই জায়গাটিতে সরকারের বড় দুটো উৎস হলো একটি ব্যাংক ফাইন্যান্স আর একটা হলো নন ব্যাংক ফাইন্যান্স। তো এই ব্যাংক ফাইন্যান্স এবং নন ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, নন ব্যাংক ফাইন্যান্সকে সরকার অ্যাট্রাকটিভ করার জন্য ব্যাংক রেটের চেয়ে বেশি সেখানে সুদের হার অফার করে থাকে, যাতে করে সেখানে সরকার প্রয়োজন মতো তহবিল সবসময় পান। তো সেটা নিয়েও একটি প্রশ্ন রয়েছে যে সরকার এই নন ব্যাংক ফাইন্যান্সকে কিভাবে ব্যাংক রেটের কাছাকাছি কম্পিটিটিভ একটি রেটে নিয়ে যেতে পারে, সুতরাং সেই জায়গাটি সরকার বিবেচনা করতে পারে। আর বিদেশি ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে সরকার যেটি ইতিমধ্যেই সরকার যে রেটটি নিয়ে থাকে, সেটা সরকারের স্ট্যান্ডার্ড যে রেট সেটি অনুযায়ী সরকার নিয়ে থাকে। নন ব্যাংক বিদেশি ঋণের ক্ষেত্রে সেটি হলো যে চেষ্টা করা যে যত বেশি কনসেশনারি লোন পাওয়া যায় সেই চেষ্টাটি করা, অথবা খুব বেশি হলে ব্লেন্ডেড ফাইন্যান্স যেগুলো রয়েছে, কমার্শিয়াল এবং কনসেশনাল লোন, এই দুটোর মিলিত যে ঋণগুলো রয়েছে সেই ধরনের লোনগুলো যাওয়া, খুব বেশি কমার্শিয়াল ঋণগুলো না করা, কমার্শিয়াল ঋণগুলোকে অ্যাভয়েড করা, সেই জিনিসটি চেষ্টা করা। তবে যেটি আমি আপনাকে বলেছিলাম যে আমরা যতই চেষ্টা করি তারপরেও কিন্তু বাংলাদেশ তার কান্ট্রি স্ট্যাটাসের জন্যই আর খুব বেশি দিন এই তার কনসেশনাল লোনগুলো নিয়ে এগোতে পারবে না। তাকে ধীরে ধীরে কমার্শিয়াল লোনই হয়তো বেশি গ্রহণ করতে হবে বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হলে। এদিক থেকে আপনার অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করে সরকারের অর্থ ব্যবস্থাপনাকে ইমপ্রুভ করা ছাড়া উপায় নেই। সুতরাং সরকারকে তার নিজের অভ্যন্তরীণ রাজস্ব কিভাবে বাড়াতে পারবেন সেই চেষ্টাটি সর্বাত্মকভাবে চেষ্টা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত সেই জায়গাটিতে আমরা উদ্যোগের ঘাটতি দেখি ব্যাপকভাবে। এনবিআর যতটুকু সক্রিয় হওয়া দরকার, আমরা সেই ধরনের এনবিআর এর সক্রিয়তা এখন পর্যন্ত এই সরকারের সময় কিন্তু খুব বেশি আমরা এখন পর্যন্ত দেখে উঠতে পারিনি। যে ধরনের উদ্যোগগুলো নিতে দেখছি সেটাও আসলে পূর্বতন সরকারের মতো, সরকারের সময় যে ধরনের উদ্যোগ নেওয়া, সেই একই আচরণের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। আর একটু আগে যে আলোচনা আসলো যে দীর্ঘমেয়াদী আমাদের রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়া এবং সেটার জন্য যে যে জায়গাগুলোতে কর নেট বাড়ানো, কর জাল বাড়ানো, সেই চেষ্টাটি করা। ইতিমধ্যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে সরকার গ্রামাঞ্চল পর্যন্ত কর জাল বিস্তৃত করবার জন্য কিছু কিছু উদ্যোগের কথা ঘোষণা করছেন। আমরা মনে করি যে এটি করবার জন্য যে ধরনের ইন্টিগ্রেটেড সিস্টেম, ডিজিটালাইজ সিস্টেম সারা দেশে স্থাপন করা দরকার এবং সকলকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের আন্ডার টিন আইডেন্টিফিকেশনের নম্বরে আনা, সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, ডিজিটালাইজ সিস্টেম যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে, অপারেট করে, সেটির জন্য সরকারের চেষ্টা করা। আমাদের একটা উদাহরণ ভালো হচ্ছে যে ভারতের আধার কার্ড, যেটির আন্ডারে যে কোনো ধরনের ডোমেস্টিক ট্রানজাকশন গুলোকে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায় এবং সেটাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অধীনে নিয়ে আসা যায়, সেই চেষ্টাটি এখানে করার প্রয়োজন রয়েছে। এবং কর, যেটি আপনাকে আগেও বলেছি, কর ফাঁকির মতো যে কাজগুলো হচ্ছে ব্যাপকভাবে, সেগুলো কমানোর জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিংকে ইমপ্রুভ করা, স্ট্রেংথেন করা, যাতে করে সেখান থেকেও সরকারের আরো বেশি মাত্রায় সরকার
কর জালের ভিতরে এবং কর রিপোর্টিং কে ইমপ্রুভ করে রাজস্ব বাড়াতে পারে সেই ধরনের উদ্যোগগুলোর দিকে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি সরকার বেশ কিছু, বিশেষ করে বিগত সরকার আমলে বেশ কিছু মেগা প্রকল্প নেওয়া হয়েছিল। মাসুদ রিয়াজ, আপনার কাছে একটু যেতে চাই, এসব মেগা প্রকল্পের জন্য কিন্তু সরকার ঋণের চাপের মধ্যে আছে। এর থেকে পরিত্রাণের জন্য বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকার প্রধান আসবেন তাদের করণীয় কি? জি, থ্যাংক ইউ আপনি ইস্যুটা উঠানোতে, কারণ এটা আমি আমার আগের ইন্টারভেনশনে তিনটা বিষয় বলতে চাচ্ছিলাম। একটা হলো যে রেভিনিউ, দুটো আমি বলতে পেরেছিলাম। একটা হলো যে আমাদের রেভিনিউটা আমাদের যে ধরনের এক্সপেন্ডিচার গ্রোথ হচ্ছে তার সাথে সামঞ্জস্য রেখে বাড়ছে না। দ্বিতীয়ত হলো আমার এক্সপেন্ডিচার কোয়ালিটি, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট এত বাজে যে সেখানে এত লিকেজ হয় যে আমি আসল জায়গায় না দিতে পেরে আমার এটাকে ওয়েস্টেজে বা আনপ্রোডাক্টিভ জায়গায় চলে যাচ্ছে। আর তৃতীয় বিষয়টাই ছিল যে আমাদের এই ইন্টারেস্ট পেমেন্ট বা লোন সার্ভিসিং এত কস্টলি হয়ে যাওয়ার একটা বড় কারণ হলো গত বেশ কয়েকটা বছরে, বিশেষ করে গত রেজিমের সময়, এখানে আপনি যেটা বললেন যে মেগা প্রজেক্টস আছে, কিন্তু মেগা প্রজেক্টস ছাড়াও শত শত হাজার হাজার মানে মিড সাইজ প্রজেক্টস নেওয়া হয়েছে গত 15 বছরে। এর মধ্যে অনেকগুলো প্রজেক্টসই অপ্রয়োজনীয়, অনেকগুলো প্রজেক্ট ফিজিবল না। যেমন আপনার এই যে কর্ণফুলী টানেল নিয়ে আপনি জানেন এখন কথা হচ্ছে, প্রায় যখন বানিয়েছে তৎকালীন এক্সচেঞ্জ রেটে প্রায় 11,500 কোটি টাকা, কারেন্ট এক্সচেঞ্জ রেট ধরলে এটা 15,000 কোটি টাকার বেশি। এটার কি ইকোনমিক রিটার্ন আছে? এটার যদি ইকোনমিক ফিজিবিলিটি, প্রজেক্ট ফিজিবিলিটি করা হতো প্রপারলি, বা হয়তো করা হয়েছে, সেগুলোর দিকে যদি প্রপারলি অ্যাটেনশন দেওয়া হতো, তাহলে এই প্রজেক্ট কিন্তু পাস হতো না, অ্যাপ্রুভড হতো না। সুতরাং এই গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি, মেগা প্রজেক্টস তো বটেই, কিন্তু আপনি যদি কয়েকশো কোটি টাকার রেঞ্জে ধরেন, ইভেন 50, 100, 200, 400 কোটি এরকম রেঞ্জে ধরেন, মানে অসংখ্য প্রজেক্টস হয়েছে, তার অনেকগুলোই অপ্রয়োজনীয়, অনেকগুলো হয়েছে অতিরিক্ত কস্টে। যেমন আপনারা জানেন যে যেটা মেগা প্রজেক্টস এর মধ্যে যেটা সবচাইতে এক্সপেন্সিভ, আমাদের রূপপুর পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটার প্রায় $14-15 বিলিয়ন হিডেন ফাইন্যান্সিং কস্ট সহ ধরা হয়। জি, সেক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পেরেছি এর ফলে সরকারি যে ব্যয়গুলো রয়েছে সেই ব্যয়ও কিছুটা কমে আসবে, এবং বেসরকারি বিনিয়োগ বাড়াতে পারলে, কিছু নীতি সহায়তা দিতে পারলেও হয়তো সরকার সেই ঋণের যে বোঝা রয়েছে কিংবা সুদের যে বোঝা রয়েছে সেই বোঝা থেকে কিছুটা পরিত্রাণ মিলবে সরকারের। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। থ্যাংক ইউ। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।